হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন কোরিয়ান ড্রামা নিয়ে, যেখানে একটি মেয়ে তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। গল্পের শুরুতেই আমরা গল্পের নায়ক সিহনকে দেখতে পাই, যে এই শহরের 1 নম্বর ফাইটার ছিল। সে চাইলে প্রায় 100 জনকেও একসাথে মারতে পারত। তার সাথে ও এই শহরের নাম্বার 1 কিলার ছিল। আর তখনই সেখানে গল্পের নায়িকা ন্যান্সি আসে। ন্যান্সি এসে ওকে বলে, তোমার কি সেই গিফটটি পছন্দ হয়েছে, যে গিফটটি আমি তোমাকে পাঠিয়েছিলাম? যেটা বলার সঙ্গে সঙ্গে সিহন অনেক রেগে যায় এবং ওর গলা চেপে ধরে এবং ওর চুল থেকে হেয়ার ক্লিপ খুলে নিয়ে ওকে আঘাত করতে থাকে। ন্যান্সি আহত হওয়ার সত্ত্বেও কোনো রকম রিয়াকশন দেয় না, বরং ন্যান্সি হাসতে থাকে আর বলে যে, সিহন, তুমি আমার ভাবনার থেকেও আরও বেশি হ্যান্ডসাম। তখন সিহন বলে, তোমাকে মারার জন্য কেউ আমাকে পেমেন্ট করেছে। যেটা শোনার পর ন্যান্সি বলে, তাহলে তুমি আমাকে মেরে দিতে পারো। সিহন ওকে বলে, তুমি জেনে বুঝে আমাকে এখানে ডেকেছো, তাই তো? তখন ন্যান্সি ওকে একটি অপারেশন পেপার দেখে আর বলেছে, তুমি কি জানতে চাও না তোমার গ্রুপ কি করে শেষ হয়ে গিয়েছিল? যেটা দেখার পর সিহন কিছু ভাবতে থাকে। তারপরে সিহন বলে, এর মধ্যে তো অর্গানাইজেশন সিল লাগানো আছে। আরও বলে, তুমি কি বলতে যাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না ন্যান্সি। এটা বলে সিহন সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ন্যান্সি লাইটার জ্বালিয়ে বলেছে, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার সাথে কোঅপারেট করো। এটা বলার পর ন্যান্সি লাইটারটি নিচে ফেলে দেয়। আর অপরদিকে ড্রামার মেন ভিলেনকে দেখানো হয়, যে কিনা ন্যান্সির হাজবেন্ড ছিল। ও সেখানে কিছু একটা প্রার্থনা করছিল। তখনই ওর দলের একটি লোক উঠে এসে বলেছে, তোমার সেকেন্ড ওয়াইফ এবং একটি ছেলেকে আমরা একসাথে দেখেছি। যেটা শোনার পর ন্যান্সির হাজবেন্ড প্রচণ্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ন্যান্সি সিহনকে বলছিল, তোমার কাছে আর 2 মিনিট টাইম আছে, তুমি কি আমার হয়ে কাজ করবে? আর তখনই সেখানে বোম ব্লাস্ট হয়ে যায় আর সিহন ন্যান্সিকে বাঁচিয়ে নেয়। সিহন নিচে অনেক আহত হয়ে গেছিল, কিন্তু ও ন্যান্সিকে বাঁচিয়ে নিয়েছিল। তখন ন্যান্সি ওকে বলেছে, আমি জানতাম তুমি ফেরত আসবে এবং এসে আমাকে বাঁচাবে। তখন সিহন ওকে বলেছে, তোমাকে বাঁচানো হচ্ছে যে কোঅপারেশনের জন্য রিটার্ন গিফট। মানে সিহন ন্যান্সির বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তারপরে ন্যান্সি সিহনকে ওর বাড়িতে আনে আর বলেছে, তুমি এখন বডিগার্ড হয়ে এখানেই থাকবে। ন্যান্সি ওকে কাজের কথা বলছিল। তখন সিহন ওকে কোট পরিয়ে বলেছে, এটা পরে নাও, নাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। তখন ন্যান্সি সিহনের দিকে তাকিয়ে স্মাইল করছিল। আর তখনই সেখানে সি চিয়ান চলে আসে আর বলেছে, আনফর্চুনেটলি আমি আবার ফেরত চলে এসেছি। আসলে সিয়াচেন হচ্ছে ন্যান্সির সৎ ছেলে, যে ন্যান্সিকে একদমই পছন্দ করতো না। ন্যান্সি ওকে বলে, তুমি অ্যাব্রোড থেকে পড়াশোনা করে চলে এলে, কিন্তু ও ন্যান্সিকে ইগনোর করে সোজা সিওনের কাছে চলে যায়। আর তখনই সেখানে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ং চলে আসে। আর এদিকে সিয়াচেন সিওনের নাম জিজ্ঞেস করায় সিয়ন তার নাম বলে। আর এদিকে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ক রেগে থাকায় ও ন্যান্সিকে সেখান থেকে টেনে টেনে নিয়ে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই, ন্যান্সি যখন বাদ নিচ্ছিল তখন সেখানে একটি চাকর আসে আর বলেছে, ম্যাডাম তাড়াতাড়ি করুন, স্যার এবং স্যারের গেস্ট আপনার জন্য স্টাডি রুমে অপেক্ষা করছে। আসলে ন্যান্সির হাজবেন্ড সিনিয়ং ওকে যা বলতো ন্যান্সিকে তাই করতে হতো। ন্যান্সির ইচ্ছা না থাকলেও ওকে জোরজবস্তি করাতো। তারপরে ও রেডি হয়ে সিনিয়ং এবং বাকিদের এন্টারটেনমেন্ট করার জন্য বুক রিড করতে থাকে। বাকিরা সবাই ন্যান্সির মজা উড়াচ্ছিল আর দূর থেকে সব সিহন দেখছিল। ওরা সবাই মিলে ন্যান্সির খুব মজা উড়াচ্ছিল, কিন্তু ন্যান্সি সবকিছু ইগনোর করে ও তার বুক রিড করছিল। তারপরে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা ও মাকে কেউ খুব কষ্ট করে মেরে দেয়। ওটা আর কেউ নয়, ন্যান্সির প্রেজেন্ট হাজবেন্ড সিনিয়ং ছিল। আর এই কারণে বদলা নেওয়ার জন্যই সিনিয়ংকেও বিয়ে করেছে এবং সিহনকে ওর সাইটে করে নিয়েছে, যাতে ওর প্যারেন্টসের মৃত্যুর বদলা নিতে পারে। তারপর আমাদের প্রেজেন্টে সিন দেখানো হয়, যেখানে সিনিয়ং ন্যান্সিকে বলছিল, ন্যান্সি তুমি সারা জীবন আমার কাছে এই খাঁচার মতো বন্দি হয়ে রয়ে যাবে। আর এসব কিছু দূর থেকে সিহনও দেখছিল। সিহনের তো ইচ্ছা করছিল ওকে এসে মারতে, কিন্তু ও কিছুই করতে পারবে না, কারণ ন্যান্সি ওকে ভেতরে আসতে বারণ করেছিল। ন্যান্সি ওকে বলেছিল যে, যতই যা হয়ে যাক তুমি আজ যাই দেখো, তুমি আজ ভেতরে আসবে না। এই কারণে ন্যান্সির কথা রাখতে সিহন বাইরেই দাঁড়িয়ে থাকে। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি খুব স্যাড হয়ে বাইরে বেরোচ্ছিল। খুব জোরে জোরে বৃষ্টিও পড়ছিল আর সেখানে সিহনও ছিল। সিহন ন্যান্সির কাছে আসে আর বলেছে, আমি তোমাকে সাহায্য করতে পারি ওকে মারার জন্য। তখন ন্যান্সি বলেছে, ওকে শুধু মেরে দেওয়া অনেক কম হবে, আমি চাই ও এখানে নরকের মতো কাটুক। দেন সিহন ওকে ওর কোট পরাই এবং আমব্রেলা খোলে আর বলে যে, তাহলে তুমি শত্রুদের সামনে কখনো নিচু হবে না। যেটা শোনার পর ন্যান্সি সিহনের দিকে তাকায়। তারপরে ওরা দুজনে সিহনের বাড়ির দিকে চলে আসে। ন্যান্সি সিহনের বাড়িতে এসে বাদ নিচ্ছিল।
আর ওর সেখানে কিছু পাস্টের কথাও মনে পড়ছিল, এই কারণে ভয় পাচ্ছিল। আর এদিকে সিহন ন্যান্সি বৃষ্টিতে ভিজেছিল বলে ওর জন্য হার্বাল টি বানিয়ে নিয়ে এসেছিল। তখন ও নোটিস করেছে ন্যান্সি ওখানে বাত নিচ্ছে, এই কারণে ও লজ্জা পেয়ে ওর মাথাটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ন্যান্সি বাত নিয়ে আসে আর ওকে দেখতে পেয়ে বলেছে, তুমি এখানে কি করছো? তখন সিহন আনসার দেওয়ার জন্য পেছন ঘুরে, কিন্তু ন্যান্সিকে দেখে ওর হার্টবিট অনেক বেড়ে যায়। সিহনের হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল, এই কারণে ও ন্যান্সির দিকে তাকাচ্ছিল না। আর ওকে বলে যে আমি তোমাকে হার্বাল টি দেওয়ার জন্য এসেছিলাম। যেটা শোনার পর ন্যান্সি স্মাইল করে। তারপর সাডেনলি ন্যান্সি সিহনের অনেক ক্লোজ চলে আসে। আর বেচারা সিহন সে তো অনেক ঘাবড়ে যায়, কিন্তু ন্যান্সি তো ধীরে ধীরে ওর আরও ক্লোজ হয়ে যাচ্ছিল। আর সিহনেরও হার্টবিট বেড়ে যাচ্ছিল, এই কারণে সিহনের মুখটিকে অন্য সাইডে ঘুরিয়ে নেয়। তারপরে ও ন্যান্সির কপাল চেক করে আর বলে কি তোমার তো ফিভার হয়েছে, কিন্তু ন্যান্সি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর বলে কি সিহন এখন আমি একা থাকতে চাই, তো তুমি এখান থেকে চলে যাও। যেটা শোনার পর সিহনের অনেক মন খারাপ হয়ে যায়। তখন সিহন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার জন্য ওখানে হার্বাল টি রাখা আছে, ওটা খেয়ে নিও। তখন ন্যান্সি কাপটা উঠিয়ে ওকে থ্যাঙ্কস বলে ওর জন্য এসব কিছু করার জন্য। আর তারপরে সিহন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ন্যান্সি ওকে বলেছে তুমি কি এখানে থাকতে পারবে, কারণ আমার এখন প্রচুর ভয় পাচ্ছে। যেটা শোনার পর সিহন রাজি হয়ে যায়। তারপরে আমরা পরের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সেখানে সিহনও ঘুমিয়ে পড়েছিল। তখন যখন ন্যান্সি চোখ খুলে ও দেখেছে সেখানে সিহন ঘুমাচ্ছে, ও সিহনকে বলে তুমি কি সত্যি ঘুমিয়ে পড়লে, এবং ওকে টাচ করতে থাকে। টাচ করার পর যখন সিহন জাগে না, ও দ্বিতীয়বার ওকে আবার টাচ করে দিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। কিন্তু এইবারে সিহন ওর হাত ধরে নেয় এবং ওর অনেক ক্লোজ চলে আসে। তখন ন্যান্সি অনেক নার্ভাস হয়ে ওর চোখ বন্ধ করে নেয়। যেটা দেখার পর সিহন অনেক হাসতে থাকে আর বলেছে তুমি তোমার চোখ কেন বন্ধ করে নিয়েছ। এটা বলে সিহন ওর কাছ থেকে দূরে চলে যায়। যা হওয়ার পর ন্যান্সি অনেক লজ্জা পাচ্ছিল। তখন সিহন ওকে বলেছে অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে ন্যান্সি ঘুমিয়ে পড়ার পর সিহন কিছু পাস্টের কথা ভাবছিল। যেখানে সিহন যখন ছোট ছিল তখন সিহনের বাবা জুয়ো খেলতে গিয়ে সিহনকে বেঁচে দিয়েছিল। সিহন অনেক কেঁদেছিল ওর বাবাকে ওদের দুজনকে রাখার জন্য, কিন্তু ওর বাবা ওকেও এবং ওর মাকে দুজনকেই বেঁচে দিয়েছিল। ওর বাবা ওদেরকে যাদের কাছে বেঁচেছিল তারা ওদের সাথে খুব খারাপ ব্যবহার করতো, খেতেও দিত না। একদিন এরকমই এক ঠান্ডার সন্ধ্যায় সিহন যখন বাইরে বসে কাঁপছিল তখন সেখানে একটি কিউট মেয়ে আসে। সেই বাচ্চা মেয়েটি সিহনের কাছে আসে আর একটি ম্যাজিক বক্স দেখিয়ে বলেছে এর মধ্যে যেই ঘোড়াটি আছে সেই ঘোড়াটি রাখলে তোমাকে যারা দুঃখ দেয় তারা তোমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমার মা বলেছে। কিন্তু সিহন এটা নেয়ার বদলে সেটা ফিকে ফেলে দেয়, যেই কারণে সেই বাচ্চা মেয়েটি অনেক কাঁদছিল। আর সিহনকে বলেছিল এটা শুধু বোকামি, তোমার মতো বড়লোক মেয়েরাই একে বিশ্বাস করবে। আর এসব কারণে সেই ছোট্ট মেয়েটি অনেক কাঁদছিল এবং কেঁদে কেঁদে সেখান থেকে চলে গেছিল। আসলে এই মেয়েটি ছিল ন্যান্সি। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে সিহন ন্যান্সিকে বলছিল মনে মনে যে ন্যান্সি আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম যে ওটাই তুমি। তারপরে সিহনও ঘুমিয়ে পড়ে। তারপর আমাদের নেক্সট মর্নিংয়ে সিন দেখানো হয়। আর ন্যান্সির যখন চোখ খুলে ও দেখে যে সিহন ঘুমাচ্ছে, ও সিহনের ক্লোজ আসে আর বলেছে তুমি নিশ্চয়ই খুব একটা সুন্দর স্বপ্ন দেখছো, এবং ওকে বলেছে তোমাকে এত টেনশন এবং রাগী কেন মনে হচ্ছে, এবং ওর ফেস টাচ করতে থাকে। আর তখনই সিহন চোখ খুলে নেয়, যেই কারণে ন্যান্সি সঙ্গে সঙ্গে সরে যায়, কিন্তু ওর চুল সিহনের বোতামে আটকে যায়। ন্যান্সি ওর চুলকে অনেক খোলার চেষ্টা করে, কিন্তু ওটা আরও জড়িয়ে যাচ্ছিল, যেই কারণে সিহনকে হাক করে। ওরা এত ক্লোজ আসায় ওদের দুজনের হার্টবিটই অনেক বেড়ে গেছিল। তারপরে ন্যান্সি ওর চোখ খুলে নিয়ে ওর কাছ থেকে দূরে সরে যায়। তারপরে ন্যান্সি ওকে বলেছে আমি এক জায়গায় যাব, তো তুমি আমার পেছনে চলো, এটা বলে ও সেখান থেকে চলে যায়। তারপরে আমরা সিনিয়ংকে দেখতে পাই, যেখানে সিনিয়ংকে কেউ বলছিল যে আমাদের টিমের লোকেরা লক্ষ্য করেছেন যে আপনার সেকেন্ড ওয়াইফ এবং তার বডিগার্ডের সাথে অনেক কাছের সম্পর্ক গড়ে উঠেছে, এবং বলে যে আমি দেখেছি ওনারা অনেক ক্লোজ ছিলেন। যেটা শোনার পর সিনিয়ং অনেক রেগে যায় আর বলে যে তাহলে ওকে মেরে দাও। সিহন মাঝরাতে নিজের বাড়ি ফেরত যাচ্ছিল, কিন্তু ওর মনে হচ্ছিল যে কেউ যেন ওর পিছু করছে। সিহন সেটা বুঝতে পারে, এই কারণে সিহনের শোল্ডারে যখন কেউ হাত দেয় তখন ও তাকে ধরে সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দেয়। আর দেখা যায় যে ওটা আর কেউ নয়, সিয়াচেন ছিল। তখন সিয়াচেন সঙ্গে সঙ্গে বলে ওঠে আরে সিহন এটা তো আমি। সিহন তো সিয়াচেনকে দেখে অবাক হয়ে গেছিল। ও বলে সিয়াচেন তুমি? তখন ও বলেছে আরে ওসব বাদ দিয়ে আমাকে এখান থেকে তোলো এখন। তারপরে সিহনকে ওর নিজের জায়গায় নিয়ে আসে।
সিয়াচেন ওই জায়গাটিকে ভালো করে দেখে আর বলেছে, আমাদের বাড়িতে অনেক জায়গায় আছে, তাহলে তুমি কেন এখানে এসে থাকছো? তখন সিহনকে রুডলিভাবে আনসার দেয় যে, থাকার হলে থাকো, নাহলে চলে যাও। তারপরে সিহন সিয়াচেনের যেখানে চোট লেগেছিল সেখানে ওষুধ লাগিয়ে দেয়। সিয়াচেনের যখন লাগছিল তখন সিহন বলেছে, একটু তো সহ্য করো। তখন সিয়াচেন বলেছে, আরে আমি মানুষ তো, আমার তো লাগবে একটু হলেও। তারপরে সিহন ওকে বলেছে, ওষুধ লাগানো হয়ে গেছে, এখন তুমি এখান থেকে যেতে পারো। এবং ও যখন ওখান থেকে উঠে যায় তখন সিয়াচেন বলেছে, আরে তোমার মধ্যে কি একটুখানিও মনুষ্যত্ব নেই? আমার চোট লেগেছে এবং তার মধ্যে বাইরে কত বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাব এখন এখান থেকে? তখন সিহন বলে, আমি কি করব? দেন সিয়াচেন ওকে ভালো করে দেখে আর বলেছে, তোমার কি সত্যি মনে নেই আমি কে? দেন আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেনকে কিছু লোক বুলি করছিল এবং ওর কাছ থেকে টাকা চাইছিল। এবং ও যখন ওদের টাকা দিচ্ছিল না তখন ওরা ওকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু ঠিক সময় সিহন এসে ওকে বাঁচিয়ে নেয়। সিহন তাদের প্রচুর মেরেছিল এবং সিয়াচেনের কাছে আসে আর বলেছে, চলো তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিই। তারপরে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে সিয়াচেন সিহনকে বলছিল যে, পার্থক্য শুধু এটাই, শুধু দুটো চোখ দেখেছিলাম। তারপরে আমাদের ন্যান্সিকে দেখানো হয়, যে সিনিয়ং এবং সিনিয়কের একটি ফ্রেন্ডের জন্য ড্রিঙ্ক নিয়ে যাচ্ছিল। তখনই ও ভেতর থেকে শুনতে পায় যে সিনিয়ং এবং সিনিয়রের ফ্রেন্ড গভর্নর হান ন্যান্সির মমকে মারার ব্যাপারে কথা বলছিল। আসলে ওর মাকে মারার ক্ষেত্রে তিনজনের হাত ছিল, সিনিয়র, গভর্নর হান এবং মিন হাউ। ন্যান্সি এই তিনজনের কাছ থেকেই ওর মাকে মেরে দেওয়ার প্রতিশোধ নিতে চাইছিল। সিনিয়ং এবং গভর্নর হান যা কিছু কথা বলছিল তা বাড়ি থেকে ন্যান্সি দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। তারপরে সিনিয়ং ন্যান্সির ফটো দেখে আর বলেছে, জিনসুই হয়তো এখন আফসোস করছে যে তখন ও কেন আমাকে বিয়ে করেনি, যেটা শোনার পর ন্যান্সি অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা সিহনকে দেখতে পাই, যার পেছনে সিনিয়কের পাঠানো অনেক গুন্ডা ছিল। সিনিয়ক অর্ডার দিয়েছিল যে সিহনকে মারার জন্য, এই কারণে সিনিয়কের অ্যাসিস্ট্যান্ট অনেকগুলি গুন্ডা এনেছিল সিহনকে মারার জন্য। তারপরে সিনিয়কের অ্যাসিস্ট্যান্টের অর্ডারে যখন একটি গুন্ডা সিহনকে মারার জন্য এগিয়ে যায় তখন সিহন তাকে পুরোপুরি মেরে দেয়। তারপরে বাকিরা সবাই সিয়নকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু সিয়ন কোনো কম নয়, সিয়ন সবাইকে এক এক করে মারতে থাকে। সবাইকে এক এক করে মরতে দেখে অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় এবং সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সিনিয়ং ন্যান্সির মায়ের ব্যাপারে কথা বলছিল। আসলে সিনিয়ং ন্যান্সির মাকেই প্রথমে বিয়ের জন্য বলেছিল, কিন্তু ন্যান্সির মা পুরোপুরি না করে দেয়। সিনিয়ং জোর করে হলেও ন্যান্সির মাকে বিয়ে করতে চেয়েছিল, আর ন্যান্সির মা না করে দেয় হয়তো ওরা সবাই মিলে ন্যান্সির মাকে মেরে দিয়েছিল। ন্যান্সি ওর মায়ের ব্যাপারে শুনে অনেক শখ ছিল। দেন ও ওর মায়ের কথা মনে করতে থাকে। আসলে ন্যান্সির বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল। ন্যান্সির মা ন্যান্সির জন্য সিনিয়ংকে বিয়ে করার জন্য না করে দিয়েছিল। দেন ও মনে মনে বলেছে, সিনিয়ং তোমার পুরো ফ্যামিলিকে আজকে আমি শেষ করে দেব। তারপরে শুনতে পাই ভেতর থেকে সিনিয়ং বলছিল যে ন্যান্সি এখন জিনসুইয়ের মতোই সুন্দর দেখতে আরম্ভ করেছে। তখন গভর্নর হান বলেছে, তোমার কত ভাগ্য ভালো, দেখো তুমি যাকে মারলে তার মেয়ে এখন তোমার কন্ট্রোলে। গভর্নর হান বলেছে, তুমি এখন ন্যান্সির মৃত্যু এবং জীবন পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। তখন সিনিয়ং বলেছে, ন্যান্সি আমাকে পছন্দ করে না, এই কারণে আমি চাইবো যে আমাকে না সারা জীবন হেট করুক, আমি ওকে বন্দি করে রেখে দেব। যেসব শুনে ন্যান্সি নিজেকে হার্ট করতে থাকে আর ভাবতে থাকে যে ও সোজা গিয়ে সিনিয়ংকে মেরে ফেলবে। ন্যান্সি শুধু ওর কল্পনাই করতে থাকে, রিয়েল লাইফেও কিছুই করতে পারে না। সিনিয়ং এবং গভর্নর হান ন্যান্সিকে নিয়ে হাসাহাসি করছিল এবং তাদের হাসির আওয়াজ বাইরে অবধি আসছিল, যা শুনে ন্যান্সি ডিসাইড করে যে ওদের মেরেই ফেলবে। কিন্তু ঠিক সময় সেখানে সিহন চলে আসে। সিহন এসেই ওর কাছ থেকে প্রথমে সেই ছুরিটিকে নিয়ে নেয়, যে ছুরিটি দিয়ে ও নিজেকে হার্ট করছিল। তারপরে ওকে সিওনের জ্যাকেটটি পরিয়ে দেয়। দেন ন্যান্সি ওকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় সিনিয়ং বাইরে থেকে কিছু আওয়াজ পায়। গভর্নর হান বলেছে বাইরে কেউ আসে, যেটা দেখার জন্য সিনিয়ং আসে। সিনিয়ং যখনই গেট খোলে তখন সিওন ন্যান্সিকে নিয়ে লুকিয়ে পড়ে। সিনিয়ং যখন দেখে যে বাইরে কেউ নেই তখন ও আবার ভেতরে চলে যায়। দেন আমরা দেখতে পাই সিহন ন্যান্সির চোটে মলাম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ব্যথা ন্যান্সির লেগেছিল, কিন্তু ন্যান্সিকে দেখে সিহন আরও বেশি কষ্ট পাচ্ছিল। ন্যান্সি যখন দেখে যে সিহন ওর জন্য কাঁদছে তখন ও ইচ্ছা করে ব্যথা পাওয়ার নাটক করতে থাকে। তখন সিহন বলে, কি হলো, অনেক লাগছে? তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে। ওকে হাসতে দেখে সিহন বলে যে, কি হলো, হাসছো কেন, আমার মুখে কিছু লেগে আছে নাকি? তখন ন্যান্সি বলে, না না, তোমাকে দেখে হাসি পাচ্ছে, তুমি আমার জন্য কাঁদছো।
তুমি সত্যি অনেক হ্যান্ডসাম। দেন সিহন ওর চোখে জল মুছে ওকে ব্যান্ডেজ করে দেয়। সিহন ন্যান্সিকে বলে যে লক্ষ্য রাখবে এর মধ্যে যাতে জল না লেগে যায়। ন্যান্সি ওকে দেখতে দেখতে ভাবতে থাকে যে আমি শুধু জানতে চাই তোমার ব্যাপারে। তারপরেই আমরা দেখতে পাই ওরা দুজনে সিনিয়কের বাড়িতে, যেখানে সিয়াচেন অলরেডি আগে থেকেই বসেছিল। সিয়াচেন ন্যান্সিকে বলে তোমাকে আমি কি বলে ডাকবো, সিস্টার ইন ল, সিস্টার ন্যান্সি, না সেকেন্ড ওয়াইফ, নাকি আন্টি? তখন ন্যান্সি বলে যে তোমার ইচ্ছা, আমার কোনো যায় আসে না, তুমি যা খুশি বলে রাখতে পারো। তখন সিয়াচেন বলে ঠিকই বলেছো, এমনিতে তোমাকে আমি খুব একটা পছন্দও করি না, তো তোমাকে যা ইচ্ছা বলে ডাকতে পারি। তখন ন্যান্সি বলেছে হ্যাঁ তোমার ব্যাপার। ওটা বলেই ন্যান্সি সেখান থেকে চলে যায়, যার পেছনে সিহনও যেতে থাকে। তখন সিয়াচেন সিহনকে দাঁড় করিয়ে বলে যে তুমি কি অ্যাপেল খাবে? কিন্তু সিহন তো ওর দিকে রুডলি ভাবে তাকায় আর চলে যায়। সিহন চলে যাওয়ার পর সিয়াচেন মনে মনে ভাবতে থাকে স্টুপিড ছেলে একটা, কাউকে পছন্দ করা ভুল না, কিন্তু কারো সেকেন্ড ওয়াইফকে পছন্দ করে এটা তো ভুল। তারপরের সিনে আমরা দেখতে পাই সিয়াচেন সিয়নকে ওর সাথে নিয়ে এসেছিল আর বলছিল যে সারাদিন ন্যান্সির পেছনে ঘোরা অনেকটা বোরিং তাই না, এবং সিয়নকে ওর সাথে ড্রিঙ্ক করার জন্য নিয়ে আসে। সিয়াচেন ওকে বলছিল জীবন মাত্রই মৃত্যু, তো যতক্ষণ বেঁচে আসি তা আনন্দ করেই থাকা দরকার, এবং সিয়নের জন্য ওকে ড্রিঙ্ক রেডি করে ওকে খেতে দেয়। কিন্তু সিয়ন না করছিল। সিয়ন ওকে এটা বলে বলে না করছিল যে আমার পক্ষে এটা খাওয়া সম্ভব নয়। তখন সিয়াচেন বলে আরে বাদ দাও না, ছেলেরা কোনো জিনিসে ভয় পায় না। এটা বলে সিয়াচেন ওকে খেতে বলে আর ওকে খাইয়ে দেয়। এক গ্লাস খাওয়ার পরই সিয়নের নেশা হয়ে যায়। তখন সিয়াচেন বলে কি হলো সিয়ন? সিয়ন ওকে বলে যে তুমি আমাকে টাচ করো না। তখন সিয়াচেন বলে যে তুমি এক গ্লাস খাওয়ার পরে কীভাবে টাল্লি হয়ে যেতে পারো? সিহনের নেশা হয়ে যায়, সিয়াচেনকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। দেন আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি খুব রোম্যান্টিকভাবে সিহনের টাই বেঁধে দিচ্ছিল। সিহন অনেক ঘাবড়েছিল। ও ন্যান্সিকে বলেছে তুমি এখানে কেন চলে এসেছো হঠাৎ? ও ওকে নিজের ক্লোজ করে আর বলেছে অবভিয়াসলি তোমার হ্যান্ডসাম চেহারার অ্যাডভান্টেজ নিতে এসেছি। সিহনের ব্যাগে একটি ছুরি ঢুকিয়ে দেয় আর বলেছে এটা তোমার প্রোটেক্টের জন্য তোমার কাছে রাখবে। যেটা দেখে ন্যান্সি বলে তুমি আমার জন্য অনেক টেনশন করো। যেটা শোনা মাত্রই সিহন হাসতে থাকে। তখন ন্যান্সি বলে ঠিক আছে এটা আমি আমার কাছে রাখবো। তারপরে ওরা দুজনই ওখান থেকে বেরিয়ে যায় এবং সোজা বারে পৌঁছে যায়, কারণ ওর বারের মধ্যেই গভর্নর হানের গার্লফ্রেন্ড থাকবে। গভর্নর হানের গার্লফ্রেন্ড ছিল কোরিয়ার সব থেকে ফেমাস ডান্সার। তাই ন্যান্সি সিহনকে ওর ক্লোজ পাঠিয়ে কিছু প্রমাণ জোগাড় করতে চাইছিল। তখনই গভর্নর হানের জিএফ সেখানে আসে আর সিহনকে ড্রিঙ্ক করার জন্য বলে, কিন্তু সিহন তো ভালো করেই জানে ও এক গ্লাস খাওয়া মাত্রই নেশা হয়ে যাবে, এই কারণে ও ড্রিঙ্কটি খেতে চাইছিল না। কিন্তু এটা তো ন্যান্সি জানতো না। ও যখন ন্যান্সির দিকে তাকায় তখন ন্যান্সি ওকে খেতে বলে। ন্যান্সির কথা রাখতে সিহন সেই ড্রিঙ্কটিকে খেয়ে নেয় আর খাওয়ার পরই সিহনের অনেক নেশা হয়ে যায়। আসলে ওই ড্রিঙ্কটির মধ্যে কিছু মেশানো ছিল যা সিহনও বুঝতে পারে। তাই ও গভর্নর হানের জিএফকে বলে চলো এখান থেকে আমরা কোনো একটি শান্ত জায়গায় যাই, আর গভর্নর হানের জিএফ ওকে একটি রুমে নিয়ে যায়। আসলে ওদের প্ল্যান ছিল যে গভর্নর হানের জিএফকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে ওর কাছ থেকে কিছু কথা বের করে নেওয়া। কিন্তু এখানে সবকিছু উল্টো হয়ে যায়। সিহন অনেক নেশায় থাকায় গভর্নর হানের জিএফ ওর অনেক ক্লোজ চলে যায় আর ওকে বলেছে তুমি এই বাড়ি শুধু আমাকেই খুঁজতে এসেছিলে তাই তো? তখন সিহন বলেছে তুমি ওই ড্রিঙ্কের মধ্যে কি মিশিয়েছো? তখন গভর্নর হানের জিএফ বলেছে এটা তো করারই ছিল, তোমরা কি করে ভাবলে যে তোমাদের এত সহজে আমি আমাদের প্ল্যান নষ্ট করতে দেব? এটা বলে ও যখন সিহনের আরও কাছে যাচ্ছিল তখন সিহন সুযোগ খোঁজে ওকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। আর এদিকে মিস্টার হান খুবই খুশি ছিল, কারণ ওর বিজনেস মিটিংটা খুব ভালোভাবেই হয়েছিল। আর তখনই ওর লক্ষ্য পড়ে দরজার সামনে ন্যান্সি দাঁড়িয়ে আছে। ও ন্যান্সিকে বলে যে ন্যান্সি তুমি তো খুব সহজে আমার রুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছো। যেটা শোনার পর ন্যান্সি ঘরের ভেতরে সঙ্গে সঙ্গে ঢুকে আসে। ন্যান্সি ভেতরে এসে বলেছে আমি না আসলে তোমাকে নরকে পাঠাবে কে? এটা বলে ও যখন ড্রিঙ্ক করতে যায় তখন গভর্নর হান গ্লাসটিকে কেড়ে নিয়ে নিজে খেয়ে নেয়। ড্রিঙ্ক করার পর গভর্নর হান ওকে রেগে বলে যে তুমি কি ভাবছো তুমি আমাকে মারতে পারবে? তখন ন্যান্সি বলেছে মারতে না পারলেও তুমি যদি এখানে সুসাইড করে নাও কেউ বুঝতেও পারবে না। এর কথার উত্তর দেওয়ার জন্য গভর্নর হান কিছু বলার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখনই তার কাছে একটি ফোন আসে। সেই জন্য সে ফোনটা তোলে আর সেখান থেকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে একটা ব্ল্যাক কোট পরা ছেলে আমাদের অ্যাকাউন্ট বুক চুরি করে নিয়ে পালিয়ে গেছে। যেটা শোনার পর হান তো অনেক অবাক হয়ে গেছিল, ও কিছু বলতে যাচ্ছিল আর তখনই ও রক্তবমি আরম্ভ হয়ে যায়, যে কারণে খুব অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদের কিছুক্ষণ আগে সিন দেখানো হয়, যেখানে ন্যান্সি সেই গোলাপের মাধ্যমেই ওই ড্রিঙ্কে পয়জন মিশিয়ে দিয়েছিল আর যে ড্রিঙ্কটি গভর্নর হান খেয়েও নিয়েছিল।
আর গভর্নর হানও বুঝে চাইছে ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মেশানো ছিল। তখন ন্যান্সি হাসতে আরম্ভ করে আর বলেছে, এরকম বলে কেমন হবেছে? ক্রাইমের ভয়ে বিস্কি আত্মহত্যা করেছে গভর্নর হান, এরকম বলে কেউ কিছুই বুঝতে পারবে না। তখন হান রেগে গিয়ে ন্যান্সির গলা খুব শক্ত করে চেপে ধরে আর বলেছে, তোমাকে তো আগেই মেরে দেওয়া দরকার ছিল, আমাদের এটা ভুল ছিল। এদিকে আমাদের সিয়নকে দেখানো হয় যে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, কারণ তার পেছনে গভর্নর হানের লোকেরা ছিল। কারণ সিয়ন তো অ্যাকাউন্ট বুক চুরি করে পালাচ্ছিল। তারা যে করেই হোক ওই অ্যাকাউন্ট বুক ফেরত চাই, তার জন্য তারা সিয়নকে মারতেও রাজি। কারণ অ্যাকাউন্ট বুক একবার চলে গেলে ওদের পুরোপুরি বিজনেস নষ্ট হয়ে যাবে। আর ঠিক তখনই দূর থেকে কেউ সিয়নকে গুলি শুট করে। সিয়ন অনেক জখম হয়ে গেছিল, কিন্তু ও তাও আগে এগোচ্ছিল, কারণ ও যে করেই হোক ন্যান্সিকে বাঁচাতে চাইছিল। কারণ ওর কাজে ছিল ন্যান্সিকে প্রোটেক্ট করা। আর এইদিকে হান এখনো পর্যন্ত ন্যান্সির গলা চেপে ধরেছিল। তখন ন্যান্সি হানকে এক ধাক্কা মেরে দেয় আর হান একেবারে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। ন্যান্সি ওর বডিকে দেখে বলছিল যে, টেনশন করো না, তুমি একা নরকে থাকবে না, তোমার সঙ্গীকেও তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। হানের সব কিছু শেষ করে যে ন্যান্সি যখন বাইরে আসছিল, তখন ও লক্ষ্য করেছে সিহন অনেক জখম অবস্থায় ওর দিকে এগিয়ে আসছে। সিহনকে দেখে ন্যান্সি কাঁদতে আরম্ভ করে। ন্যান্সি ওর কাছে গিয়ে বলেছে, সিহন তোমার কি হয়েছে? তখন সিহন বলেছে, আমি তোমাকে বলেছিলাম যে করেই হোক আমি তোমার কাছে ফেরত আসবো, আর আমি তোমার কাছে ফেরত এসেছি। এটা শোনার পর ন্যান্সি তো আরও অনেক ইমোশনাল হয়ে যায়, তাই ও সিহনকে সোজা জড়িয়ে ধরে। তারপরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি সিহনের জখমে মোলাম লাগিয়ে দিচ্ছিল। সিহনের গুলি লেগেছিল আর বেঁচে থাকার জন্য সেই গুলিটিকে বের করতেই হবে, তাই সিহন মুখে কাপড় ঢুকিয়ে নিজে থেকে সেই গুলি বের করার চেষ্টা করে। যেটা দেখে ন্যান্সি বলেছে, তাও আমি করে দিচ্ছি। ন্যান্সি বলে তো দিছিল, কিন্তু ওর করতে নিজেরও অনেক ভয় লাগছিল। সিহন লক্ষ্য করে যে ন্যান্সির হাত কাঁপছে, তখনও বলেছে, ন্যান্সি তুমি ভয় পেও না, তুমি করো। দেন ন্যান্সি অনেক সাহস করে সেই গুলিটিকে বের করার চেষ্টা করে। আর এদিকে সিহনের অনেক লাগছিল, কিন্তু প্রকাশ করছিল না। ও কিছুতেই ন্যান্সিকে ফিল হতে দেয় না যে ওর লাগছে, কারণ যাই হয় যাক ও ন্যান্সিকে কষ্ট দিতে চায় না। তখন ন্যান্সি ওকে জিজ্ঞেস করে, তোমার কি পেন হচ্ছে? তখন ও মিথ্যা বলেছে না। তারপরে ন্যান্সি গুলি বের করিয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু সিহনের অবস্থা তাও ঠিক হয় না, কারণ গভর্নর হানের চেয়ে বুকে সেই ড্রিঙ্কটি করিয়েছিল, যেটার মধ্যে কিছু মেশানো ছিল। সিহন তো নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ওর দ্বারা সেটা হচ্ছিল না। দেন ন্যান্সি যখন ও রক্ত মুছছিল, ও তখন নোটিস করে যে সিহনের বডি অনেক হট ছিল। তাই ও সিহনকে জিজ্ঞেস করে, তোমার বডি এত গরম কেন? তখন সিহনকে চেপে ধরে আর বলেছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে হয়তো আমি তোমাকে হার্ট করে দেবো। তখন ন্যান্সিকে বলেছে, এটা হচ্ছে কারণ জিয়ান সিং তোমার ড্রিঙ্কে ড্রাগ দিয়েছিল, তাই তো। দেন সিহন ওর হাত অনেক চেপে ধরে। তখন ন্যান্সি বলেছে, সিহন আমার লাগছে। যেটা শোনার পর সিহন সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ছেড়ে দেয়। এগেন সিহনকে বলতে থাকে, ন্যান্সি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি না চাইতেও তোমাকে অনেক হার্ট করে ফেলবো। কিন্তু তার সত্ত্বেও ন্যান্সি সেখান থেকে যায় না। ও সিহনের অনেক কেয়ার করছিল আর বলছিল যে, তুমি কি এখন ঠিক আছো? তখন সিহনের হাত থেকে সরিয়ে দিয়ে বলে যে, তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমাকে কি বলছি? তুমি এখান থেকে চলে যাও এখন। তখন ন্যান্সি বলে, আমি এখান থেকে যেতে পারি না, তোমার এইসব কিছুর জন্য আমি দায়ী, আমাকে তোমার রেসপন্সিবিলিটি উঠাতেই হবে। আমি কি করে এখান থেকে এখন চলে যাই? কারণ আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম, আর সব কিছু আমার জন্যই তোমার সাথে এরকম হচ্ছে, তো তোমাকে ফেলে এখান থেকে আমি যেতে পারি না। যেটা শোনার পর সিহন ন্যান্সির ক্লোজ যায় আর বলেছে, এটা তোমার সাথে আনফেয়ার হবে, কিন্তু ঠিক আছে, আমি এখন ঠিক আছি, তুমি শুধু খানিকক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকো। তারপরে আমাদের পরের সিন দেখানো হয়, যেখানে সিহন ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ভয় পাচ্ছিল। একটি কালো মাস্ক পরা ছেলে ন্যান্সির সামনে ন্যান্সির বাবা মাকে মেরে দিচ্ছিল। আর এই স্বপ্ন দেখার সময় সিহন অনেক ভয়ে চিৎকার করতে থাকে, যার আওয়াজ শুনে ন্যান্সি সেখানে চলে আসে। ন্যান্সি এসে দেখে যে সিহন অনেক ভয়ে কাঁপছে। তখন ও সিহনকে জাগানোর চেষ্টা করে। ন্যান্সি ওর পাশে গিয়ে বসে আর ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সিহন জাগা মাত্রই সঙ্গে সঙ্গে ন্যান্সিকে অন্য কেউ ভেবে ওর গলায় ছুরি ধরে। ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর সিহন রিয়েলাইজ করেছে এটা ন্যান্সি, যার ভাবার সঙ্গে সঙ্গে ছুরিটিকে নামিয়ে নেয় আর ন্যান্সি ওখান থেকে চলে যায়। তারপরে আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে সিহন সেই ছোটবেলার মিউজিক বক্সটি নিয়ে বসেছিল আর বলছিল যে, ন্যান্সি আমার কাছে সাহস নেই তোমাকে সত্যিটা বলার। আসলে সিহন সেই স্বপ্নে জায়গা দেখেছিল কালো মাস্ক পরা ছেলে, ওটা আর কেউ নয়, ওটা সিহনই ছিল। আসলে সিহন আগে সিনিয়কের কথাই কাজ করতো। আর এদিকে সিনিয়কের কাছে সিনিয়কের অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল যে, আমরা খবর পেয়েছি যে গভর্নর হান মারার পেছনে আপনার সেকেন্ড ওয়াইফের হাত আছে।
যেটা শোনার পর সিনিয়ং ভাবতে থাকে খাঁচার মধ্যে থাকা পাখি এখন নিজের মালিককে মারার চেষ্টা করছে। আর তখনই আমাদের পাশের কিছু সিন দেখানো হয়। যখন সিনিয়ং, গভর্নর হান এবং তার বন্ধুরা যখন কথা বলছিল, তখন সেখানে ন্যান্সি বসেছিল। আর ন্যান্সি ওখানে ওদের সব কথা শুনে নিয়েছিল। তখন সিনিয়ং অনেক রেগে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টকে বলেছে আমাদের ভুল ছিল যে এই মেয়েটিকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার। এখন আমাদের উচিত ওই মেয়েটিকে মেরে দিয়ে ওর বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া। ওর বাবা মাকে মেরেছিলাম, এখন আমাদের উচিত ওই মেয়েটিকেও মেরে দিয়ে ওর পেরেন্টসের কাছে ওপরে পাঠিয়ে দেওয়া। আর তখনই সেখানে সিয়াচেন আসে। সিয়াচেন সব কিছুই শুনতে পেয়ে যায়। সিয়াচেন অনেক শকড হয়ে গেছিল আর ও ভাবতে থাকে যে তার মানে ন্যান্সির বাবা মা মারার পেছনে আমার বাবারই হাত ছিল। সিয়াচেন যখন ওর বাবার সত্যিটা জেনে যায় তখন ও ন্যান্সির জন্য অনেক খারাপ লাগে। সিওনের যখন প্রথমবার ন্যান্সির সাথে দেখা হয়েছিল তখন ও না চাইতেও ন্যান্সিকে হার্ট করেছিল। আর সেই জখমটাই এখন ন্যান্সি সিওনকে দেখাতে থাকে। ন্যান্সি যখন ওর জামাটিকে খোলে তখন সিওন ওর সঙ্গে সঙ্গে ওর মুখটিকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। ন্যান্সি ওর জামাটিকে খোলে ও সেই জখমের জায়গাটিকে আরও হার্ট করতে থাকে আর সেখান থেকে ব্লাড পড়তে থাকে। দেন সিওনের হাত ধরে বলেছে তুমি কি আমার সাথে থাকবে? তখন সিওন রাজি হয়ে যায়। দেন ন্যান্সি যখন ঘুমিয়ে পড়েছিল সিওন তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ন্যান্সি সিওনের হাতটিকে ধরে নেয়। আর সিওন লক্ষ্য করে যে ন্যান্সি চোখ থেকে জল বেরোচ্ছে, যেই কারণে সিওন সেখানেই দাঁড়িয়ে পড়ে। দেন সিওন ন্যান্সিকে দেখে আর ভাবেছে তুমি যাই করতে চাও না কেন আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো। দেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ন্যান্সির যখন চোখ খুলে ও দেখে যে সিওন ওর হাত ধরে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ন্যান্সি সিওনের দিকে তাকায় আর তখনই সিওন তার চোখ খুলে ফেলে। সিওনের চোখ খোলা মাত্রই ন্যান্সি ওর হাতটিকে ছেড়ে দেয় আর ওকে বলে তুমি কি করে এখানে সারা রাত দাঁড়িয়েছিলে? তখন সিওন বলেছে আমি শুধু চেয়েছিলাম যাতে তুমি জানতে পারো আমি এখানেই তোমার কাছে দাঁড়িয়ে আছি। দেন ন্যান্সি চোখ যায় সিওনের জখমের ওপর। ও সিওনকে জিজ্ঞেস করে তুমি এই ব্যথাটি কোথা থেকে পেয়েছো, কিন্তু সিওন ওকে সত্যি বলে না। সিওন ওকে বলেছে এটা অ্যাক্সিডেন্টলি লেগে গেছে, কিন্তু আসলে এই ব্যথাটি পেয়েছি ও নিজেকে কন্ট্রোল করার জন্য, যাতে ও নেশায় না চলে যায়। দেন ওরা দুজনকে কিছু বলতে চায় কিন্তু কিছুই বলে না। তখন ন্যান্সি বলেছে আমি রেডি হব, যেটা শুনে সিওন হ্যাঁ বলে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি ড্রেস আপ করছিল, কিন্তু কিছুতেই জামার চেনটিকে আটকাতে পারছিল না। তাই ও সিওনকে জিজ্ঞেস করে তুমি কি এখানে এখনো দাঁড়িয়ে আছো? তখন সিওন বলেছে হ্যাঁ, কি হয়েছে? তখন ও সিওনকে বলে আমি আমার জামার চেনটিকে কিছুতেই আটকাতে পারছি না, তুমি কি আমার হেল্প করবে? যেটা শুনে সিওন ভেতরে আসে। দেন ও আস্তে আস্তে জামা চেনটিকে আটকে দেয়। এই সময় দুজনের হার্টবিটই অনেক বেড়ে গেছিল। তারপরে সিনে আমরা ন্যান্সি ও সিওনকে দেখতে পাই। আর তখনই পেছন থেকে সিয়াচেন চলে আসে। সিয়াচেন ওদের দেখে বলেছে আমি তোমাদের পিছু করিনি। ও ওদের দুজনকে সরিয়ে বলেছে আমি তোমাদের রাস্তায় আসিনি, বরঞ্চ তোমরা আমার রাস্তায় এসেছো। আসলে সিয়াচেন অন্ধকারকে অনেক ভয় পেত আর এই ব্যাপারটা ন্যান্সিও জানতো, তাই ন্যান্সি ওর মজা করতে থাকে। তখন সিয়াচেন বলেছে আমি এখন বড় হয়ে গেছি, এখন আমি ভয় পাই না আর এখন আমি সাহসীও হয়ে গেছি। তখন ন্যান্সি বলে ঠিক আছে তুমি এখন বড় ও সাহসী হয়ে গেছো, ওকে। ওদের এই দুজনের এত মজা দেখে সিহন অনেক হাসতে থাকে। তারপরে ন্যান্সি যখন সিহনের হেয়ারকে টাচ করে যা দেখে সিয়াচেন একটু একটু জেলাস হয়। দেন ও ন্যান্সির সাথে মজা করে এবং ওর গাল টিপে সেখান থেকে চলে যায় আর যার পেছনে ন্যান্সিও ছুটতে থাকে। আসলে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওর বাবার ভুল কাজ ওই মেটাবে। ওর বাবা ন্যান্সির বাবা মাকে মেরে যে ভুল কাজ করেছিল সেই কারণে সিয়াচেন ভেবে নিয়েছিল যে ওদের দুজনকেও প্রোটেক্ট করবে। দেন এখানে ওরা তিনজনেই খুব হ্যাপি ছিল। দেন আমরা পরের সিনে দেখতে পাই সিনিয়কে লাগানো সিহনের পেছনে অনেক গুন্ডা পড়েছিল। তারা যে করেই হোক সিয়নকে ধরে মারতে চাইছিল, তাই ও সিনিয়কের গুন্ডাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল। কিন্তু ও ড্রাঙ্ক ছিল, যেই কারণে ও বেশি দূর পালাতে পারে না আর সিনিয়কের গুন্ডারা ওকে ধরে নেয়। আর তখনই ওপরে জানালা দিয়ে সিনিয়ক বন্দুক নিয়ে এগিয়ে আসে এবং শ্যুট করে, কিন্তু ওই গুলিটি সিওনকে না লেগে একেবারে সিয়াচেনকে লেগে যায়, কারণ সিয়াচেন সিওনকে প্রোটেক্ট করে নিয়েছিল আর ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর এখানে সিনিয়ক নিজের হাতে নিজের ছেলেকে মেরে দেয়, ওরা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। আর তখনই ওদের দুজনের কাছে ন্যান্সি চলে আসে। ন্যান্সির হাত ধরে সিয়াচেন ক্ষমা চাই। সিয়াচেন যখন ওর কাছে সব কিছুর জন্য ক্ষমা চাই তখন ন্যান্সি বলেছে আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছিলাম। আর সেই সময়ে সিয়াচেনের নিঃশ্বাস থেমে যায় এবং ওখানেই মারা যায়। আর সিয়াচেনের জন্য সিহন এবং ন্যান্সি প্রচুর কাঁদছিল। তারপরে ন্যান্সি সিহনকে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। দেন ন্যান্সি সিহনকে নিয়ে একটি সিগারেট জায়গায় চলে আসে।
সিহনের অবস্থা অনেক খারাপ ছিল। সিহন ঠান্ডায় কাঁপছিল, যাকে দেখে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। ও সিহনকে টাওয়েল দেয়, চাদর দেয়, কিন্তু কিছুতেই ঠান্ডা কমছিল না। যেই কারণে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে ওখানেই শুয়ে পড়ে। ও সিহনকে সারা রাত ধরেই টাই ঢাক করে শুয়েছিল, যাতে সিহনের আর ঠান্ডা না লাগে। পরের দিন সকালে সিহনের যখন ঘুম ভাঙে, ও দেখে যে ন্যান্সি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিন্তু ন্যান্সির যখন ঘুম ভাঙে, ও তখনই নিজের চোখটিকে বন্ধ করে নেয়। ন্যান্সি ঘুম থেকেই উঠে প্রথমে চেক করে যে সিওনের জ্বর হয়েছে কিনা, এবং ও যখন দেখে সিওনের জ্বর কমে গেছে, তখন ও একটু আরাম পায়। পরের দিনে আমরা দেখতে পাই ন্যান্সি যখন ঘুমিয়েছিল, তখন সিওন ওর দিকে একভাবে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল যে যেন এই সময়টা সারা জীবন এখানেই থেমে রয়ে যায়। তারপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, ওরা দুজনেই বাড়ি আসে। ওয়েদার খুবই ভালো ছিল, স্নোফলও হচ্ছিল। ন্যান্সি ওয়েদারকে অনুভব করছিল, আর এইদিকে সিহন তো ন্যান্সির হেয়ারকে টাচ করছিল। আর তখনই সেখানে একটি বাচ্চা মেয়ে আসে ফুল নিয়ে। মেয়েটি সিহনকে এসে বলে, ব্রাদার, এটি তোমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নাও, তোমার গার্লফ্রেন্ড এটিকে অনেক পছন্দ করবে। যেটা শুনে ন্যান্সি অনেক হাসতে থাকে। তখন সিহন ওই মেয়েটির কাছ থেকে সব ফুলগুলি কিনে নেয়। তখন মেয়েটি বলে যে আমি আশীর্বাদ করি তোমরা যেন সারা জীবন একসাথে থাকো। এটা বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। সেই বাচ্চা মেয়েটি চলে যাওয়ার পর সিহন সেই ফুলগুলি ন্যান্সিকে দিয়ে দেয়, আর ন্যান্সি সেই ফুলগুলোকে নিয়ে নিজের মাকে মনে করতে থাকে। পরের দিন সিহন ন্যান্সির জন্য খাবার বানিয়ে আনে। তখন ন্যান্সি সিহনকে বলে, তুমি খাবারও বানিয়ে নাও, তুমি তো সব দিকেই পারফেক্ট। যেটা শুনে সিহন একটু লজ্জা পায়। দেন ওরা খাওয়া স্টার্ট করে, কিন্তু ন্যান্সি খেতে খেতে হঠাৎ থেমে যায় আর বলে যে সিহন, তুমি আমার সারা জীবন সাহায্য করবে তো? তখন সিহন বলে যে অবশ্যই হ্যাঁ। দেন আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে ন্যান্সি সিনিয়রকে ছবি নিয়ে বসেছিল এবং ওর হাতে একটি পকেট ওয়াচও ছিল, যেটি ওর বাবার ছিল। তারপরে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জাউলি বলে একজন ন্যান্সির গলা চেপে ধরে রেখেছিল আর ওকে বলছিল যে তুমি ভুলে যেও না, তোমার প্রথম প্রমাণপত্র আমি জোগাড় করে দিয়েছিলাম। তখন ন্যান্সি ওকে বলেছিল যে যেকালে তুমি মরে যাওনি, তাহলে তোমাকে যে কথাটি দিয়েছিলাম সেই কথাটি আমি রাখবো। যেটা শোনা মাত্র জাউলি ওর গলাটিকে ছেড়ে দেয়। দেন ন্যান্সি বলে, আমি তোমার শর্ত পূরণ করব, কিন্তু একটা শর্ত আছে আমার, তোমাকে সিহনকে মারতে হবে। এর মানে হচ্ছে যে ন্যান্সি বুঝে গিয়েছিল যে সিহনই ওর বাবা মাকে মেরেছিল সিনিয়কের হয়ে। ন্যান্সি জানতে পেরে গেছিল ন্যান্সির বাবা মাকে মারার পেছনে সিহনেরই হাত ছিল। সিহন আগে সিনিয়কের কথা মতো কাজ করত, আর ওই ওর বাবা মাকে মেরে দিয়েছিল। যদিও সিহন জানতো না ওটা ন্যান্সির বাবা মা ছিল। তারপরে আমরা ন্যান্সিকে দেখতে পাই, যে মনে মনে বলছিল, সিহন তোমার সময় শেষ হয়ে গেছে, সিহন তুমি এটাই ডিজার্ভ করো। আর এইদিকে সিহন সিনিয়কের হাতে ধরা পড়ে গিয়েছিল। সিনিয়ক ওকে বেঁধে মারছিল আর বলছিল যে তুমি আমার নাকের নিচে থেকে কাজ করবে, আর তুমি ভেবেছো আমি জানতেও পারবো না, তোমাকে আমি ছাড়বো না। তখন সিহন হাসে আর বলে যে তুমি কি ভেবেছো তুমিও বেঁচে যাবে, তোমাকেও মরতে হবে। যেটা শুনে সিনিয়ক তো অনেক রেগে যায় এবং রেগে গিয়ে ওকে আবার মারতে আরম্ভ করে। সিহন নিজের হাত খোলার চেষ্টা করছিল। তারপরে সিনিয়ং ওর হাতে যে ডান্ডাটি দিয়ে ও সিহনকে মারছিল সেই ডান্ডাটি ফেলে দেয় এবং তোর অ্যাসিস্ট্যান্টকে বলে যে বন্দুকটি দেওয়ার জন্য। আর যখনই সিনিয়ং ওকে মারার জন্য বন্দুকটি নেয়, তখনই সিহনের বাঁধন খুলে নেয় এবং উল্টে ওর কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়ে সিনিয়ংকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর সিহন যখন শ্যুট করে তখন ওর অ্যাসিস্ট্যান্ট মারা যায়, সিনিয়ক বেঁচে যায়। সিনিয়ং ওখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সিহন সিনিয়কের পায়ে গুলি মেরে দেয়। সিনিয়ং নিচে পড়ে যায়, আর তখনই এন্ট্রি হয় ন্যান্সির। ন্যান্সি সিনিয়কের কাছে আসে। সিনিয়ং ন্যান্সিকে দেখা মাত্র বলে, ন্যান্সি তুমি আমাকে মারতে পারো না, এখানে শুধু আমার রাজি চলবে, আমি যা বলবো তাই হবে। যেটা শুনে ন্যান্সি হাসে আর বলেছে, না না, আমি তোমাকে কেন মারতে যাব, আমি তোমার বিজনেসকে পুরোপুরি শেষ করে দেব। ন্যান্সি সিনিয়ংকে বলে, তুমি কি করে ভাবলে তোমাকে এত সহজে মেরে দেবো, তোমাকে তো কষ্ট দিয়ে দিয়ে মারবো। ন্যান্সি বলে, এখনো তো আমার বদলা পূরণই হয়নি, এখনো পুরো বদলা বাকি রয়ে গেছে, তোমার প্রতিশোধ তো আমি নেবই। যেটা শোনার পর সিনিয়ং বলে, তুমি কি করবে? তখন ন্যান্সি ওকে ডকুমেন্টস দেখায় আর বলেছে, আমি তোমার সব কিছু শেষ করে দেব, বিজনেস থেকে যা কিছু আছে আমি সব কিছু ডিস্ট্রয় করে দেব। যেটা বলে ন্যান্সি যখন চলে যায়, তখন সিনিয়ং বলে, ন্যান্সি তুমি এমনটা করতে পারো না, কিন্তু ন্যান্সি সেখানে দাঁড়ায় না। তারপরের সিনে আমরা দেখি ন্যান্সি এবং সিয়ন যখন একসাথে যাচ্ছিল, তখন ন্যান্সি সিয়নকে বলে, তুমি আমাকে আগে থেকে চিনতে না, যখন তুমি আমাকে প্রথমবার দেখেছিলে? তখন সিয়ন বলে হ্যাঁ। ন্যান্সি ওর সাথে অনেক রুডলি ভাবে কথা বলছিল। ও সিয়নকে বলে, তুমি এমন একজন খুনি যে তোমাকে সিনিয়রের মতো বড় খুনিও মারতে পারলো না। যেটা শোনার পর সিহন তো কিছুই বলে না, কারণ ও জানতো ওর ভুল ছিল। সিহন মাথা নিচু করে ওর কাছে ক্ষমা চাই। তখন ন্যান্সি বলে,
কিসের ক্ষমা? তুমি আমার বাবা ও মাকে পেরেছো তার জন্য ক্ষমা, নাকি আমাকে সারা জীবন একা একা থাকতে হয়েছে তার জন্য ক্ষমা? ন্যান্সি ওকে বলে, তুমি কি করে ভাবতে পারছো তুমি এত কিছু করার পরও আমি তোমাকে ভালোবাসবো? সিওন ওকে বলে, আমি শুধু চেয়েছিলাম যে তোমাকে যারা কষ্ট দেয় তাদেরকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন ন্যান্সি ওকে বলে যে তোমার কোনো অধিকার নেই এসব কিছু বলার। ন্যান্সি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সিওন ওর পা ধরে নেয় আর ওকে বলে যে ন্যান্সি তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। কিন্তু ন্যান্সি তো ওর ওপর প্রচুর রেগেছিল। ন্যান্সি ওকে বলে, সিহন তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এসব কি করছো? তোমাকে এখন অনেক ডিসকাস্টিং লাগে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ন্যান্সির কথা শুনে সিহন বুঝতে পারে যে ন্যান্সি ওকে কখনোই আর ভালোবাসবে না। সিহন বুঝে যায় যে ন্যান্সি ওকে সারা জীবন ঘৃণাই করবে, তাই ও ন্যান্সির জুতো সাফ করতে থাকে। কিন্তু ন্যান্সি ওকে বলে যে তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি, যেটা শোনার পর সিহন ওখান থেকে চলে যায়। ন্যান্সি সিওনকে ওখান থেকে চলে তো যেতে বলেছিল, কিন্তু চলে যাওয়ার পর ন্যান্সি সারাক্ষণই ওর কথা ভেবে কাঁদছিল। যদিও সিওনের বাবা মাকে মেরেছে, কিন্তু ভালো তো ন্যান্সি ওকে বাঁচত। পরের দিন খবরের কাগজে সিনিয়ং এতদিন পর্যন্ত যা যা ফ্রড বিজনেস করেছে তা ছেপে যায়, এবং ও যে ন্যান্সির পরিবারকে নষ্ট করে দিয়েছে, ন্যান্সির বাবা মাকে মেরে দিয়েছে, তা সব কিছু জেনে যায় সবাই। আর এইদিকে সিনিয়ং নিজের বরবাদ দেখে পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। ও অনেক কাঁদতে থাকে। ও এতদিন ধরে যে বিজনেসটাকে এত বড় করেছিল তার শেষ দেখে সিনিয়ং তো পুরোপুরি পাগল হয়ে যায়। আর সিনিয়কের এই অবস্থা দেখে ন্যান্সি তো অনেক খুশি ছিল। ন্যান্সির বদলা আজ পূরণ হয়ে গেল। ন্যান্সি যা চেয়েছিল তাই হচ্ছে। সিনিয়ং এবার আস্তে আস্তে ধীরে ধীরে কষ্ট পেয়ে পেয়ে মরবে। আমরা পরের সিনে দেখি ন্যান্সির হাতে একটি পিকচার আছে, আর সেই পিকচারটি দেখতে দেখতে ন্যান্সি সব পাস্টের কথা মনে পড়ছিল, এবং সেই ফটোটিকে জ্বালিয়ে বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে সেই কাজটি আমি নিজেই করে নেব। ন্যান্সি সিওনকে দেখা করার জন্য একটি জায়গায় আসতে বলে, আর সিওন ওর বলা মতো জায়গায় পৌঁছে যায়। ন্যান্সি একটি বাতি জ্বালিয়ে বলেছে, যারা আমার বাবা ও মাকে মারার পেছনে দায়ী তারা তো সবাই শাস্তি পেল, কিন্তু যে মারলো তার কি হবে? তো তোমার কি শাস্তি পাওয়া দরকার? ন্যান্সি ওকে বলেছে, তোমার শাস্তি হচ্ছে যে আমি তোমার সাথে আর কোনোদিন থাকতে পারবো না। এটা বলে ন্যান্সি ওর হাতের শিরা কেটে নেয়। যেটা দেখা মতো সিওন বলে, ন্যান্সি তুমি এটা কি করে ফেললে? তুমি বলতে পারতে তুমি জীবন চাও, তাহলে আমি আমার জীবন দিয়ে দিতাম, তোমার কিছু হবে না। কিন্তু ন্যান্সির শ্বাস থেমে যায়। সিওন ওকে বলে, ন্যান্সি আমি তোমার কিছু হতে দেব না। ন্যান্সি সিওনকে বলেছে, তোমার শাস্তি এটাই, কারণ আমি তো তোমার জীবন নিতে পারতাম না, তাই আমি নিজের জীবন নিয়ে নিলাম। এটা বলার পরেই ন্যান্সির নিঃশ্বাস থেমে যায় এবং ন্যান্সি সেখানে মারা যায়। সিওন ন্যান্সিকে কোলে তুলে নিয়ে চলে যায়। ন্যান্সি তো মারা গেছিল, কিন্তু সিওনের কাছে ন্যান্সি এখনো বেঁচে ছিল। ওর ভালোবাসা কখনোই শেষ হবে না। তারপরে আমাদের 2 বছর পরে সিন দেখানো হয়। সিওন এখনো পর্যন্ত ন্যান্সিকে ভুলতে পারেনি। যেখানে ও আর ন্যান্সি স্নোফল দেখতে এসেছিল, সিওন ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়েছিল এবং ন্যান্সির ফটো দেখছিল। তখনই সেখানে কিছু গুন্ডা আসে, এবং সেই গুন্ডাগুলো সিওনকে দেখে বলছিল যে এই ছেলেটি সবসময় কেন এখানে আসে, এবং ওকে বলে যে ওর হাতে কি আছে সেটা দেওয়ার জন্য, কিন্তু সিওন দেয় না। আর সেই ফটোটি না দেওয়ার জন্য সিওন এবং বাকি গুন্ডাদের মধ্যে অনেক ফাইট আরম্ভ হয়ে যায়। তারা সবাই সিওনকে মারতে থাকে। আর যখন তারপরে সিওন যখন ওদের মারতে আরম্ভ করে, তখন ওরা ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডাগুলো চলে যাওয়ার পর সিওন আবার ন্যান্সির ফটো দেখে আর বলেছে, ন্যান্সি আমি তোমাকে এখন অনেক মিস করছি, অনেক। এটা বলার পর সিওন ওখানে মারা যায়। আর এই স্যাড এন্ডিংয়ের সাথে আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।